আমি একটু তাহলে রিপিট করি আবার। ডায়াস্টেরোমারটা কি ছিল, যে আপনার একটা মানে ওই যে ল্যাকটিক অ্যাসিডের একটা উদাহরণ দিচ্ছিলাম আমরা, এখানে ওএইচ ছিল, এখানে এইচ ছিল, ঠিক আছে, দুই পাশে দুইটা ওএইচ, একটা এইচ, এখানে একটা সিএস3 থাকবে, আর উপরে থাকবে একটা সি ডাবল এইচ। এটার নাম কি ছিল? টার্টারিক অ্যাসিড। কোথায় পাওয়া যায়? আমাদের তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, ট্যামার। আচ্ছা, এবং সরি সরি আমরা ডায়াস্টেরোমার পড়ি না তো, এনানসিওমার পড়ছি। সরি সরি সরি, এনানসিওমার। ওটি তো ল্যাকটিক অ্যাসিড পড়ছে, টাটারিক ল্যাকটিক পড়ি অ্যাসিড, নাই। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি। আচ্ছা, সো ল্যাকটিক অ্যাসিডে খালি ডিফারেন্সটা কোথায়? ল্যাকটিক অ্যাসিডে একটা কম থাকবে কাইরাল কার্বন। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন কয়টা কম থাকবে? এই যে একটা। একটা কম থাকবে। একটা কম থাকলে তখন স্ট্রাকচার কি হবে? এখানে ওএইচ হবে, এখানে সি ডাবল এইচ হবে, এখানে সিএস3 হবে, আর এখানে হাইড্রোজেন হবে। এটা হলো আমাদের ল্যাকটিক অ্যাসিড। জি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড মনে আছে? ওই যে করণ জোহর রুল বলছিলাম, মনে পড়ছে? সিআরএন রুল। হ্যাঁ, সিআরএন কোত্থেকে কোথায় হাত ঘুরাবো? সি থেকে এন এর দিকে হাত ঘুরাইতে হবে। এনে। হ্যাঁ, আচ্ছা। এবং এইটা আমরা কি বলছি, আমি বলছিলাম এনানসিওমার আয়না দেখে, এরকম কিছু একটা বলছিলাম। এনান আয়না দেখে, এরকম কিছু একটা বলছিলাম। তার মানে এটা কি থাকবে? কোন ধরনের ইমেজ পাবো আমরা? মিরর ইমেজ পাবো। আচ্ছা, আমি এত তাড়াতাড়ি কথা বলতেছি কেন? আচ্ছা, এটার মধ্যে আমরা কি পাবো? মেনলি মিরর ইমেজ বা প্রতিবিম্ব পাবো, ঠিক আছে, দর্পণের প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এখানে একটা আয়না রাখলে এটা জাস্ট উল্টায় যাবে। এটা আমাদের এনানসিওমার চেনার সবচেয়ে বড় উপায়। আর এখানে কি থাকবে? আরেকটা কি জিনিস থাকবে? কাইরাল কার্বন থাকবে। বলছিলাম এটা কাইরাল কার্বনের কথা। হ্যাঁ। আচ্ছা, সো এরা হলো মিরর ইমেজ থাকবে। আরেকটা জিনিস ছিল, এদের মিরর ইমেজ থাকার পরও এদের রোটেশনটা কি হবে? অপোজিট রোটেশন হবে। একটা যদি +2.3 ডিগ্রি হয়, আর একটা হবে -2.3 ডিগ্রি। আর কবির স্যারের বই দেওয়া ছিল 2.24 ডিগ্রি থেকে সরি 2.24 ডিগ্রি দেওয়া ছিল, ঠিক আছে। আর অ্যাঙ্গেল গুলো কখনই কি হবে না? ডিফারেন্ট হবে না, মনে পড়ছে? আর একটা ঝামেলার জায়গা ছিল সমমোলার মিশ্রণ। সমমোলার মিশ্রণ মানে কি? এই যে এটা তো 2.3 ডিগ্রি প্লাস ছিল, আর যখন এটা উল্টাটা হবে তখন এটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, মাইনাস আসে, -2.3 ডিগ্রি। এই দুইটা দ্রবণকে, এই দ্রবণ আর এই দ্রবণ মানে ডি ল্যাকটিক অ্যাসিড, আরেকটা কি, এটা হলো এল ল্যাকটিক অ্যাসিড, নেগেটিভটা। এই দুইটাকে যদি আমরা একটা সমান পরিমাণে বা সমান মোল নিয়ে এই দুইটাকে যদি মিক্স করি, ডি আর এল, তখন দুইটাকে কি করবে? নিউট্রাল করে ফেলবে, ঠিক আছে। এবং দুইটা যদি নিউট্রাল করে ফেলে, কেন নিউট্রাল করবে? একটা হলো +2.3 ডিগ্রি, আরেকটা কি -2.3 ডিগ্রি। তাহলে টোটাল রোটেশন কত হয়ে যাবে তখন? সমমোলার মিশ্রণ হয়ে যাবে আলোক নিষ্ক্রিয়। 0 ডিগ্রি হলে তখন আমরা বুঝি কি, ওটা আলোতে নিষ্ক্রিয়, ওটা কোনো অ্যাক্টিভিটি আলোতে শো করবে না। মনে পড়ছে আমার ব্যাপারটা? আচ্ছা, তো সমমোলার মিশ্রণ নিলে সবসময় কি হবে? আলোক নিষ্ক্রিয় হবে। এটা থেকে আমরা আজকে যাব, এটা আমাদের এটা, এবং এটাকে বলা হয় রেসিমিক মিক্সচার, ঠিক আছে। সমমোলার মিশ্রণটাকে কি বলা হয়? রেসিমিক দ্রবণ বা রেসিমিক মিশ্রণ। আচ্ছা, সো এবার আমরা ডায়াস্টেরিওমারে চলে যাব, ঠিক আছে। ডায়াস্টেরিও, আপনার সাথে আজকে একটু ইয়ে নিয়ে আলোচনা করবো, যে ভর্তি পরীক্ষায় কি কোশ্চেন গুলো আসছে কেমিস্ট্রি থেকে, ওটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, ডিউ গতকালকে জাস্ট দেখানোর জন্য আপনাকে, যে অ্যাকচুয়ালি কোশ্চেন গুলো কি টাইপের হইতেছে, আমরা যেগুলো পড়তেছি ওই রকমই কিছু কিনা, বা স্ট্যান্ডার্ড আসছে নাকি? না, স্ট্যান্ডার্ড নেই, কোশ্চেন বাজে আসছে। নাই না, কোশ্চেন বাজে আসছে। মানে ইজি নাকি হার্ড? কোশ্চেন বাজে, ইজি হার্ড ব্যাপার না, কোশ্চেন বাজে হয়েছে, কোশ্চেন জাতের কোশ্চেনই হয় না, ঠিক আছে। এটা মানে বাসায়, মানে যারা বাসায় বসে আছে তাদের কাছে ফিল হচ্ছে যে আরে কোশ্চেন তো ইজি হয়েছে, কোশ্চেন ভালোই হয়েছে, পারা যাচ্ছে। যারা দিছে তারা বুঝছে। কেন বুঝছে জানেন? মেইনলি কোন জায়গাটা মেইনলি প্রবলেম? টাইম ম্যানেজমেন্ট, আর কিছু না। সবাই টাইম মিলাইতে পারে, ঠিক আছে। এই ভর্তি পরীক্ষায় এখন সমস্যা এই একটাই হচ্ছে, আমি লাস্ট গত 4-5 বছর ধরে সবার একটা প্রবলেম দেখতেছি, কেউ টাইম মিলাইতে পারতেছে না। কারণ রিটেন প্লাস অবজেক্টিভ, অনেকেই কি করতেছে, অবজেক্টিভের টাইম বেশি দিয়ে দিতেছে,
আলটিমেটলি রিটার্নে সময় পেতেছে না, বাট রিটার্নে কোশ্চেন ইজি হলেও দেখা যেতেছে আর সময় পায় না, এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে। যাই হোক আমরা একটু দেখবো না, এটা নিয়ে কথা বলবো, এটাই হলো মেইন ঝামেলা। আচ্ছা, ডায়াস্টেরোমারের সাথে এনানসিওমারের মেইন পার্থক্য, ওখানে কয়টা কাইরাল কার্বন থাকবে? একটা। আর ডায়াস্টেরোমার কয়টা থাকবে? একাধিক কাইরাল কার্বন থাকবে। একাধিক যে কয়টি থাকবে। হ্যাঁ, একের অধিক, একটার বেশি, 3টা থাকুক, 10টা থাকুক, 100টা থাকুক, যা ইচ্ছা থাকুক, আমাদের কোনো সমস্যা নেই, একাধিক কাইরাল কার্বন। ঠিক আছে, তাহলে এটার একটা ফর্মুলা আছে, যদি এটা থেকে খুব কমন একটা অবজেক্টিভ আসে, n সংখ্যক কাইরাল কার্বন থাকলে কাইরাল কার্বন থাকলে আলোক সমাণু হবে 2 টু দি পাওয়ার n। ওই যে আমরা ক্লাস 9 10 এ পড়ে আসছিলেন ম্যাথে, থাকলে সমাণু হবে 2 টু দি পাওয়ার n। এই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এরকম একটা ফর্মুলা ছিল সেটের ক্ষেত্রে, সমাণু হবে 2 টু দি পাওয়ার। তাহলে যদি কাইরাল কার্বন 3টা থাকে, 3টা কাইরাল কার্বন থাকলে সমাণু হবে 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। আচ্ছা, আরেকটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, সেটা হলো ডায়াস্টোনিমের। হ্যাঁ, আচ্ছা এটা মনে রাখার জন্য আমি এভাবে মনে রাখি, ডায়ানার আয়না লাগে। ডায়ানাকে চিনেন? প্রিন্সেস ডায়ানা ছিল। হ্যাঁ, প্রিন্সেস ডায়ানা। হ্যাঁ, আমি এটা মনে রাখতাম এভাবে, ডায়ানার আয়না লাগে না। ও আচ্ছা, এটা মিরর ইমেজ হবে না। ইয়েস, এটা দেখে যেটা মনে রাখেন। তো এটার হবে নন মিরর ইমেজ, বা দর্পণে প্রতিচ্ছবি পাওয়া যাবে না। আমি কি লিখলাম? নন মিরর ইমেজ, নন মিরেজ লিখতে বলছি, নন মিরর ইমেজ। আজকে না কেন জানি খুব তাড়াতাড়ি কথা বলতেছি, কন্ট্রোল করতে চিতেছি, পারতেছি না। আজকে সবার ক্লাসে আমি তাড়াতাড়ি হয়ে বলতেছি, কেন এমন হচ্ছে কেন? আচ্ছা, এখন এটার যে উদাহরণটা আমরা মাত্র দেখছিলাম, যে কি থাকবে, একটা সিএল, একটা ওএইচ, খালি এই জায়গাটা একটু ডিফারেন্স খেয়াল করছো, এখানে একটা সিএল গ্রুপ থাকবে, আর আগের পুরাটা সেম, মানে এই জায়গাটা বাদ দিলে বাকিটা কিন্তু কিসের স্ট্রাকচার? ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার হয়। আচ্ছা, এবার এখানে কয়টা কার্বন কার্বন আছে? দুইটা কাইরাল কার্বন। আচ্ছা, এবং এই দুইটা কাইরাল কার্বনের চারদিকে বিভিন্ন বিভিন্ন ফাংশনাল গ্রুপ আছে, আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটার কি দেখবো? মিরর ইমেজ। এটা বের করাটা খুব মজার একটা পদ্ধতি আছে। ফার্স্টে মানে ডায়াস্টেরিওমার গুলা, মানে এটার সমানুগুলা কিভাবে আমরা লিখবো সেটা আমরা কি পড়ছি, যদি n সংখ্যক কাইরাল কার্বন থাকে তাহলে সমান হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n কাইরাল কার্বন কয়টা? দুইটা, তাহলে সমানু কয়টা পাওয়া যাবে? 4টা পাওয়া যাবে। 4টা, মানে ওর নিজেরটা সহ আরো 3টা ড্র করতে হবে। ঠিক আছে, তো এটা লেখার মেইন প্রসেস হলো প্রথমে এটার একটা মিরর ইমেজ আমরা ড্র করে ফেলবো। কি বললাম কথাটা? এটার একটা মিরর ইমেজ আমরা ড্র করে ফেলবো। তাহলে সিএল মানে বামের গুলা ডানে যাবে, ডানের গুলা বামে, আর কিছু না। এখানে ওএইচটা চলে যাবে, এখানে হাইড্রোজেন হবে, এখানে হাইড্রোজেন, এখানে সি ডাবল এইচ, আর এখানে সিএস। সো এটা আমরা কি পেয়ে গেলাম? একটা মিরর ইমেজ পেয়ে গেছি। এতটুকু তোলা শেষ হলে বলি। আচ্ছা, এই দুইটার নাম দিব, এটা এ দিলাম, আচ্ছা কালার, এটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম বি, দুইটা কম্পাউন্ড। তাহলে এখানে আমরা বলতে পারি এ আর বি একটা আরেকটার কি মিরর ইমেজ। আচ্ছা, সো মিরর ইমেজ হলে এটা কি হতে পারবে? এনানসিওমার হতে পারবে। এনানসিওমার, আমাদের এনানসিওমারে কিন্তু কি বলা ছিল, কি এরা এনানসিওমার হতে পারবে মিরর ইমেজ হলে, কিন্তু ডায়াস্টেরিওমারে কি হতে পারবে না, এনানসিওম মিরর ইমেজ হবে না। তাহলে এ আর বি আমাদের কি বলতে পারি আমরা? এরা হলো এনানসিওমার। বুঝতে পারছি? আমরা কিন্তু ডায়াস্টেরিওমারের মধ্যে এনানসিওমার ঢুকাইছি, বুঝেন কিন্তু ঝামেলা আছে। ঠিক আছে, হ্যাঁ বলতেছি ঝামেলাটা কোথায়।
এরপরে এই এর আবার কি করব, সরি কি করবো জানো, ও এইটার এই যে বি নাম্বার যে যৌগটা আমরা লিখছি, ঠিক আছে, এই যৌগের আবার কি করবো, উল্টাপাল্টা করবো একটা, ঠিক আছে, যে কোনো একটাকে চেঞ্জ করে দিব। ধরেন এই যে মাঝখানে এটা, ঠিক আছে, এইটাকে চেঞ্জ করে দিই। এটাকে চেঞ্জ করলে কি হবে, ক্লোরিনটা রান সাইডে আসবে, হাইড্রোজেনটা লেফট সাইডে, হাইড্রোজেন আর বাকিগুলা আগের মতোই থাকবে। কি করছি বুঝছেন কাহিনীটা, খাতায় লিখে এটা রাখেন যে প্রথমটার মতো হয়ে গেল। হ্যাঁ ক্লোরিন আর ক্লোরিন আর হাইড্রোজেনকে চেঞ্জ করে দিছি। প্রথমটার মতো হয়ে গেছে, প্রথমের এই পাশে কি আছে, হাইড্রোজেন, কিন্তু এখন এটার এই পাশে কি ওইচ আছে না, কিভাবে একরকম হবে, এই যে ও আচ্ছা, শুধু ওইটা চেঞ্জ হয়েছে পরেরটা। জি জি জি, উপরেরটা খালি চেঞ্জ করছে। তাহলে এটার আরেকটা নাম দিব, এটার নাম দিলাম আমরা সি যৌগ। এরপরে এটার আবার কি করব, আচ্ছা আপনার মনে হয় শেষ হয়নি, শেষ হয়। হয়েছে। এখন আবার এটার আবার মিরর ইমেজ দিব। টেকনিকটা ধরতে পারছেন কাহিনী, এখন এটার মিরর ইমেজ ড্র। অ্যাকচুয়ালি এটার মিরর ইমেজ ড্র করা খুব একটা কঠিন কিছু না। এখানে সিএল হবে, এখানে হাইড্রোজেন হবে, এখানে এইচ আর ওএইচ এর জায়গাটা কি হবে, উল্টায় যাবে, এই পাশে ওএইচ চলে আসবে, এখানে এইচ চলে আসবে। ইজ ইট ক্লিয়ার, বুঝতে পারছেন? মানে সোজা কথা, এই প্রথমটাকে ঘুরাইলে একরকম হবে। আচ্ছা যেভাবে বুঝছেন ওভাবে। তাহলে কি প্রসেসটা কি, প্রথমে এটা নিব, নেওয়ার পর এটার প্রথমটাকে যেটার মধ্যে ক্লোরিন আর হাইড্রোজেন আছে ওইটাকে উল্টায় দিলাম, চাইলে সেকেন্ডটাকে নিয়েও কাজ করতে পারতাম, একই জিনিস হবে, কোনো সমস্যা নেই। তারপরে এইটা একটা, এখানে এই যে ক্লোরিন আর সরি এটার মিরর ইমেজ নেওয়ার পর এই ক্লোরিন আর হাইড্রোজেনটাকে শিফট করে জায়গা চেঞ্জ করে দিচ্ছি, তারপরে যে যৌগটা পাবো সমাণুটা পাবো, এটার আবার মিরর ইমেজ দিব। এটাই কাজ, আর কিছু না। প্রথমটার মিরর ইমেজ, আর এটার হাইড্রোজেন আর ক্লোরিন জায়গা চেঞ্জ করার পর যেটা হবে ওইটার মিরর ইমেজ দিব, আর কিছু দরকার নেই। ডান। এটা আচ্ছা তো কি? এতটুকুই। এরপরে হলো মজার কাহিনী। এখন আচ্ছা, এ আর বি হলো একটা আর একটা মিরর ইমেজ, এখানে সি আর ডি এরাও কি মিরর ইমেজ? হ্যাঁ, তাহলে মিরর ইমেজ পাইলে আমরা এটাকে কি বলবো, মেনশিওমার। এনানসিওমার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, এটা অবজেক্টিভও আসে বোর্ড এক্সামে, ঠিক আছে, যে কোন নিচের কোনটা এনানসিওমার কোনটা এনানসিওমার না। হ্যাঁ, অনেকবার আসছে এই কোশ্চেন। আচ্ছা দেন আমাদের এখন কি দেখতে হবে, করবো। আচ্ছা এবার ভালো করে দেখেন, এই যে কই গেল, হ্যাঁ এই এ আর সি, এ আর সি, এ আর সি এই দুইটা কি আমাদের মিরর ইমেজ? এ আর সি ভালো করে দেখেন, না। এ আর সি মিরর ইমেজ না। তারপরে বি আর ডি, বি আর ডি, না, মিরর ইমেজ না। এ সি মিরর ইমেজ না, বি আর ডি ও মিরর ইমেজ না। এ আর ডি কি মিরর ইমেজ? না, না। গুড। বি আর সি কি মিরর ইমেজ? না। তাহলে এই চারটা মিরর ইমেজ না, এই চারটার মিরর ইমেজ না। এসি বিডি এডি বিসি। বা এভাবে লিখতে পারেন এসি এডি বিসিবি, এটাও লিখতে পারেন, তাহলে সিরিয়ালটা ঠিক থাকে।
তাহলে এরা যদি মিরর ইমেজ না হয় তাহলে এরা কি হবে? ডায়াস্টেরিওমার। ডান? বুঝতে পারছি? হ্যাঁ। এরা হলো ডায়াস্টেরিওমার। তাহলে এনানসিওমারের সাথে ডায়াস্টেরিওমার মেইন পার্থক্য মনে হয় আমরা বুঝে গেছি। চারটা ডায়াস্টেরিওমার পাওয়া গেল, চারটা সমাণু পাওয়া গেছে। আর এনানসিওমার আমরা কয়টা পেয়েছি? দুইটা। এটাই দেখবেন বইয়ের মধ্যে একটা ছকের মতো আছে, ওটার মধ্যে লিখে রাখছে, ওইটাই এভাবে করে বুঝিয়ে দিই। শেষ চলো। হ্যাঁ শেষ। আচ্ছা, এবার হলো মেসোমশাই যৌগ, এটা হলো মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড, মেসো যৌগ, মেসো। আচ্ছা, এবং মেসো যৌগের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা আলোক নিষ্ক্রিয়। যে যারা হলো, এটা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারেন, যারা সবসময় মাঝামাঝি থাকে তারা কি কারো পক্ষেও যায় না বিপক্ষেও যায় না, অলওয়েজ নিউট্রাল থাকে। ঠিক আছে, সো মেসো মিডল, মিডলে যারা থাকে তারা সবসময় নিষ্ক্রিয় হবে। ঠিক আছে, আচ্ছা, এবং এটা হলো সবচেয়ে স্পেশাল, মানে সবগুলোর মধ্যে স্পেশাল টাইপ অফ অপটিক্যাল আইসোমার। এই যে আপনাকে বলছিলাম না যে ইংলিশ দিয়া ভেজাল করবে, এবার কেমিস্ট্রি কোশ্চেন ইংলিশ দিয়া ভেজাল করছে, মিক্স আপ করে দিছে, মানে বাংলার মধ্যে ইংলিশ ঢুকাইছে, ইংলিশের মধ্যে বাংলা যেমনে পারছে উল্টাপাল্টা করে রাখছে। অনেকে কোশ্চেন কোন বেশি হার্ড আসছে কোন হ্যাঁ, সেকশন? আমার কাছে হার্ড লাগছে না, পার্টটা? আমার কাছে ম্যাথ হার্ড লাগছে। আচ্ছা। বায়োলজিটা অনেক ইজি করছে, একদম কমন কোশ্চেন করছে, আর বাট বাকি কেমিস্ট্রিটা খুব একটা ভালো কোশ্চেন করে, মানে এটার ইজিও বলা যায় না, কঠিনও বলা যায় না, কিছুই বলা যায় না, এমন একটা কোশ্চেন করে রাখছে। আচ্ছা, এবার এটার বৈশিষ্ট্যগুলো আমাদের জানলে আমাদের ঝামেলা শেষ। মেইনলি হলো এটা বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য এদের আমরা দেখতে পাবো। এক নম্বর, এটা হলো প্রতিসাম্যের তল থাকবে, প্রতিসাম্যের তল, এটার নাম হলো প্লেন অফ সিমেট্রি। নাম প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি ব্যাপারটা বুঝেন? ধরেন একটা না। তল দিয়ে দুইটা জিনিসকে সমান ভাগে ভাগ করে ফেলা। ধরেন একটা কেক আছে, এই কেকটাকে আপনি একদম ছুরি দিয়ে ঠিক মাঝখানে ভাগ করলেন, তাহলে দুই পাশে সমান দুইটা ইকুয়াল পার্ট ভাগ হলো, তাহলে এটাকে বলা হয়, এই যে যে দাগটা দিলেন এই দাগটা হলো তল, এটাকে বলা হয় প্লেন অফ সিমেট্রি, যেটা দিয়ে দুইটা জিনিসকে সমান ভাগে ভাগ করে ফেলছে। একবার বুঝতে পারছেন? প্রতি সাম্যের তল, প্রতি জায়গায় সমান করার জন্য যেই তল, যেমন আমরা আমাদের বডি কিন্তু কি প্রতিসাম্য না, কারণ আমাদের বডিকে যদি মাঝখান বরাবর কেটে ফেলা হয় তাহলে দুই পাশে ইকুয়াল জিনিস আমরা পাই, এজন্য এটাকে বলে প্রতিসাম্যের তল। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট লেখেন, নো মিরর ইমেজ, নো মিরর ইমেজ। 3 নাম্বার, ঘূর্ণন কোণ 0 ডিগ্রি, ঘূর্ণন কোণ 0 ডিগ্রি। ঘূর্ণন কোণ হবে 0 ডিগ্রি। আচ্ছা, আর আপনাকে একটু কষ্ট করে কিন্তু এটার প্রত্যেকটা সংজ্ঞা যে লাস্টের দিন মনে হয় লিখে দিয়েছিলাম, এখনই কি লিখে দিব, ডায়াস্টোমিয়ার সংজ্ঞাটা কি লিখে দিব আলাদা করে, লাস্ট দিন মনে হয় এনানসিওমারটা লিখে দিয়েছিলাম, এখন কি ডায়াস্টোমিয়ারটা লিখে নিলেন? এটা মিস করে গেছে। হ্যাঁ লিখি। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে ডায়াস্টোমিয়ারটা লেখেন, সেটা হলো দুটি অসদৃশ অপ্রতিসম, এটা হলো ডায়াস্টেরিওমের সংজ্ঞা, ডায়াস্টেরিওমার, দুটি অসদৃশ, অসদৃশ মানে তো বুঝেন আলাদা দেখতে,
অপ্রতিসম। অপ্রতিসম মানেই হলো কাইরাল। কাইরাল কথাটার মানে কি? হ্যান্ডনেস, হাতের মতো, হাত বুঝায়। কাইরাল মিনিং হলো হাত। কার্বন যুক্ত দুটি, এরা কি ডায়াস্টেরিওমার কি আলোক সক্রিয় নাকি আলোক সক্রিয় না বলুন তো? আলোক সক্রিয় না। এই, তাহলে মিরর ইমেজ পাবেন? ও আচ্ছা। আলোক সক্রিয়, এবং এটা পোলারিমিটারের মধ্যে দিয়ে পাস করলে কাইরাল কার্বন না, সো এই জন্য পাওয়া যাবে। তবে একটা ঝামেলা আছে, ওটাতে পরে আসতেছি। এটা আলোক সক্রিয় যৌগ। দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের, আমরা কি মিরর ইমেজ পাইছিলাম ডায়াস্টেরিওমারে? এটা কিন্তু ডায়াস্টেরিওমারে কিন্তু না। আলোক সক্রিয় মানে সরি আলোক সক্রিয়, বাট এরা মিরর ইমেজ পাবো না, ঠিক আছে? দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে। কি কঠিন করে পেঁচায় লেখে, এত এত কঠিন করে লেখে। তবে তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। এই কারণে এগুলো আসে পরীক্ষায়, ডায়াস্টেরিওমারের সংজ্ঞা। ডায়াস্টেরিওমার বলে। আচ্ছা, আপনি কি কেমিস্ট্রি বা এগুলোর কোনো কিছু সাজেশন কালেক্ট করছেন কোথা থেকে? না। ও, বিভিন্ন কলেজ থেকে যে পাওয়া যায়, ঢাকা কলেজ বা ওগুলা, ওরকম কোনো কিছু আছে? ফ্রেন্ড থাকলে ম্যানেজ করুন, কাজে দেয় এগুলো। কলেজে দেয় সাজেশন? হ্যাঁ, কলেজে দেয় না, মানে ঢাকা কলেজের টিচারদের কাছে যারা পড়ে, যেমন মোমেন স্যারের কাছে ফিজিক্স পড়ে যারা, তারা হলো ফিজিক্সের টা পায়। তারপর আপনার যারা কেমিস্ট্রি হলো, ওনার নাম কি, আয় হায় রে, আরে ওনার কাছে পড়তাম, ভুলে গেছি নামটা। কেমিস্ট্রির একজন আছে, উনি সাজেশন দেয়, ওনাদের সাজেশন গুলো কাজে দেয়। আচ্ছা, দেখি ইউজ করব না। একটু দেখুন। আর আমরা যে যোগ্যটা নিয়ে কাজ করছিলাম একটু আগে, ওটার নামটা একটু লিখে রাখুন। ওটার নাম হলো আহ থ্রি, যেটা ডায়াস্টেরিওমার নিয়ে কাজ করলাম, ওটার নাম হলো 3 ফ্লোরো বিউটানল 2। ক্লোরো বিউটানল একসাথে, 3 ফ্লোরো বিউটানল 2। মাফ করে, এটা কি ডেফিনিশন? আচ্ছা, তোলা শেষ এটা? হ্যাঁ। আচ্ছা, এবার হলো মেসো কম্পাউন্ড বা মেসো যৌগের ডেফিনিশন, এটা একটু লিখে রাখুন। কোন পদার্থের অণুর দুই অংশের গঠনের অনুরূপতার জন্য, গঠনের অনুরূপতার কারণে একাংশ অপর অংশের উপরে স্থাপনীয় প্রতিবিম্বের মতো আচরণ করলে একাংশের তল
সমাবর্তিত আলোর তলে আবর্তন মাত্রা অপর অংশের আবর্তন মাত্রাকে কি ডেফিনেশন বানাইছে এটা? গুগল ট্রান্সলেটর দেয়া করছে নাকি? আবর্তন সংজ্ঞা আবর্তন মাত্রাকে একটু শিওর ইংলিশ থেকে বাংলা বাংলা প্রশমিত করে দাও। আল্লাহ মাফ করো, হাত এটা আমার দিলে আমি জীবনে মুখস্থ করতে এটা কি পারি। এই কারণে এইসব সংজ্ঞাগুলো দেয় পরে টিচার না ভাই বলে এই ধরনের অণু আবার একটা ওয়ার্ড একটু মিসিং হইলে কেটে দিবে। হ্যাঁ, এই ধরনের অণু আলোক নিষ্ক্রিয় হয়। জিনিসটা বুঝায় নাই কোথাও, না বুঝে এরকম একটা বিটখুটে মার্কা সংজ্ঞা দিয়ে রাখছে পুরা বইয়ের মধ্যে, এটার কোনো ব্যাখ্যাই নেই। একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে এটা কেমনে হলো? আমার মাথা বুঝবে না, বিরক্ত লাগে মাঝে মধ্যে সিরিয়াস। বই, একটা বই পড়ে স্টুডেন্ট বুঝতে হবে, এটা যদি না বুঝে তাহলে লাভ কি? অবশ্য তাহলে আমাদের জীবন আবার চলবে না। না খেয়ে মরা লাগবে। হয়েছে। সো এটা আমরা আপনাকে বুঝাই দিতেছি, সেটা হলো কোন পদার্থের অণু দুই অংশের গঠনের অনুরূপতার কারণে, সোজা কথা এটা চিন্তা করবেন দুইজন যমজের কথা। গঠনের অনুরূপতা মানে দুইজনের দেখতে ওই যে গঠন দেখতে একরকম হবে, ঠিক আছে? এটাকে বোঝাইতেছে ওরা গঠনের অনুরূপতা, হুবহু একরকম। আচ্ছা, সো আমরা প্রথমে একটা যৌগ নিই COH, আবার COOH, আপনি খালি এটা মনে রাখবেন, হ্যাঁ? আর এখানে হাইড্রোজেন। এইবার এখানে উপরে যেটা আছে এটা হুবহু নিচে আবার লিখবেন। কি বললাম? এটার উপরে যা যা ছিল এই যে এখানে আবার নিচে তাই তাই লিখবেন। বুঝতে পারছেন টেকনিকটা? মানে একদম যমজ ভাইয়ের মতো, এটা একরকম এটাও একরকম, সবগুলা হাতে একই জিনিস থাকতে হবে। তাহলে এখানে কয়টা কার্বন কার্বন আছে? দুইটা কার্বন কার্বন আছে, এখানে একটা এখানে একটা, দুইটা। আগেরটার সাথে এটার পার্থক্যটা বলেন তো কোথায়? মাত্র যেটা করে আসলাম ওটার সাথে এটার পার্থক্য কোথায়? এই যে ওইটা একটু দুই লাইনে সেম জিনিস ছিল না, এটা সেম জিনিস। হ্যাঁ, ওখানে কিন্তু হাইড্রোজেন ছিল, সব ক্লোরিন same। ছিল, CH3 ছিল। আবার ল্যাকটিক অ্যাসিডের সাথে পার্থক্যটা কোথায়? ল্যাকটিক অ্যাসিডের লাস্টেরটা হলো CH3, আর এই যৌগটার ক্ষেত্রে সবগুলোতেই কি আছে? COOH আছে, উপরে নিচে দুই পাশে COOH। সো পড়ার সময় এভাবে একটু খেয়াল রাখেন, তাহলে আর কি মনে থাকবে আলাদা আলাদা করে। আচ্ছা, এইবার কি বলছে ওরা কথাটা, যে দুইজন হুবহু যমজ ভাই। ভালো কথা, যমজ। একাংশ অপর অংশের অপরিস্থিতির প্রতিবিম্বের মতো আচরণ করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার কি করব তাহলে? এখন একটা কি করতে হবে? দর্পণ রাখতে হবে, আয়না রাখতে হবে। এতক্ষণ আমরা এটা রাখছি, মাঝখানে। হ্যাঁ এতক্ষণ আমরা রাখছি সাইডে, এবার রাখতে হবে এই দুইটার মাঝখানে। মানে আয়নাতে দেখলে দুজনটা একরকম লাগতে হবে, এই জন্য এটারে মাঝখানে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা এটার মধ্যে ওই করণ জোহর রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে? এইখানে দেখবো একটা, এখানে দেখবো একটা, তাহলে এই করণ জোহর রুল অ্যাপ্লাই করলে এটা হলো সি, তারপরে এখানে হাইড্রোজেনকে কি ধরবো আমরা? বলছিলাম আর, আর এটাকে ধরবো এন। এন বলছিলাম কি? যেটার মধ্যে সি আর হ্যাঁ অক্সিজেন থাকবে না, OH বলিনি, ভুলে গেছেন। যেটার মধ্যে মনে রাখার জন্য বলছিলাম আপনি সি আর আরটা মনে রাখবেন। সি হলে যেগুলো সি থাকবে, আর আর হলো CH3 থাকবে অথবা হাইড্রোজেন থাকবে, আর বাকি যতগুলো থাকবে সবগুলো এন। মনে পড়ছে? আচ্ছা, এইবার
খেয়াল করেন, তাহলে এটাকে যদি সি থেকে এন এর দিকে হাত ঘুরাই তাহলে কিভাবে হাত ঘুরাবো? এইভাবে হাত ঘুরাইতে হবে না? হ্যাঁ। সি থেকে এই যে এইভাবে হাত ঘুরাবো সি থেকে এন এর দিকে, সি আর এন। তাহলে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? কোন রোটেশন হইতেছে? পজিটিভ। পজিটিভ, গুড। তাহলে এটা ধরেন পজিটিভ 2.3 ডিগ্রি ধরলাম আর, বা পজিটিভ 2 ডিগ্রি, যা ইচ্ছা তাই হতে পারে, 2 ডিগ্রি ধরি আমরা, ঠিক আছে। আবার এইটাতেও এখন করঞ্জ রুল অ্যাপ্লাই করব। এটা হলো সি, এটা হবে কি এন, আর এটা আর। তাহলে এখন সি থেকে কার দিকে হাত ঘুরাবো? এন এর দিকে। তাহলে সি এখানে, আর এখানে, এখান থেকে এন এর দিকে যাব। তাহলে কিভাবে হাত ঘুরালাম? সি থেকে এইভাবে, ঠিক না? তাহলে এটা কি ক্লকওয়াইজ হাত ঘুরাইছি, তাহলে এটা হবে নেগেটিভ 2 ডিগ্রি। বুঝতে পারছি এতটুকু? এইবার খেয়াল করেন, এই যে পজিটিভ 2 ডিগ্রি আর নেগেটিভ 2 ডিগ্রি, এই দুইটাকে কি করবে? নিষ্ক্রিয় করে দেবে। এরা কি প্রতিবিম্বের মতো আচরণ করছে, ঠিক আছে, অপরিস্থাপনীয় প্রতিবিম্বের মতো আচরণ করছে। এরপরে করার পর কি হয়েছে? দুইটার যে রোটেশন পাইছি, আবর্তন কোণ পাইছি, হ্যাঁ, এটা হলো পজিটিভ 2 ডিগ্রি আর এটা নেগেটিভ 2 ডিগ্রি। একটা আরেকটাকে তাহলে কি করে দিবে? নিউট্রাল করে দিবে, বা প্রশমিত করে দিবে, বা নিষ্ক্রিয় করে দিবে। কথাটা কি এবার বুঝে গেছে? উপরে কি বলছিল মেসোযোগে? আবার রিপিট করি। কি কেমন একটা পদার্থ নিব, ওইটা বা একটা অণু নিব, অণু দুইটা অংশের মাঝখানে কি করব আমরা? মিরর ইমেজ, মিরর নিব। নেয়ার পর একাংশ, একটা পার্ট আরেকটা পার্টের উপরে কি করতে হবে? এই যে এটা হলো একটা পার্ট, এটা আরেকটা পার্ট, এই দুইটা পার্ট একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় প্রতিবিম্বের মতো আচরণ করবে। করার পর এটার যে ঘূর্ণন কোণ, প্রথমটার উপরটার ঘূর্ণন কোণ আর নিচেরটার ঘূর্ণন কোণ বা আবর্তন মাত্রা, ঘূর্ণন কোণ ওরা বলছে আবর্তন মাত্রা, ঠিক আছে, কতটুকু আবর্তন করলো, আবর্তন মাত্রা, ঘূর্ণনকে। একটা পজিটিভ 2 ডিগ্রি আর একটা নেগেটিভ 2 ডিগ্রি, এজন্য কি হবে? একটা আরেকটাকে কি করবে? আবর্তন মাত্রা একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিবে বা প্রশমিত করে দিবে। ফলে এ ধরনের অণু আলোক নিষ্ক্রিয় হয়। এবার কি পুরো ডেফিনেশনটা কি বুঝা গেছে কিভাবে লিখতে হবে? সো মেইন ডিফারেন্সটা বুঝছেন আগের গুলোর সাথে এটা মেসোযোগের? মিরর মাঝখানে আর সব সেম। আচ্ছা, এখন এখানে অনেকে এটা কমন একটা মিস্টেক করে, এই মিস্টেকটা আমি একটু ধরাই দিই। নরমালি মন চাবে কি যে সাইডে একটা মিরর ধরতে, সি ডাবল এইচ, এখানে সি, এখানে সি ডাবল এইচ, এখানে ওএইচ, এখানে ওএইচ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সো এটার যদি আমি সুন্দর মতো এর পাশে একটা মিরর নিতাম, তখন কি হতো? এখানে সরি, এখানে ওএইচ, এখানে হাইড্রোজেন, এখানে সি ডাবল এইচ, এখানে সি, এখানে ওএইচ, এখানে হাইড্রোজেন, আর এখানে সি ডাবল এইচ। এটা হলো একটা আরেকটা মিরর ইমেজ, এটা হলো মিরর ইমেজ। আচ্ছা, ও আচ্ছা, এটার নামটা লিখি নেই, এটার নাম কিন্তু টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, এটার নামই আমাদের সেই টার্টারিক অ্যাসিড। আচ্ছা, কিন্তু যেহেতু এরা আগে থেকেই আলোক নিষ্ক্রিয়, মানে আলোর উপস্থিতিতে কোনো কিছু কাজ করবে না, মানে আলোর কারণে এদের কোনো অ্যাক্টিভিটি এরা শো করবে না, মানে যারা অন্ধকারের মধ্যে দেখাই যায় না, তাহলে সে, আপনি আয়না রাখলে আপনি ওকে দেখতে পাবেন? ও তো ভূত, তো নাই, দেখা যায় না, ঠিক আছে। এটার এটার রোটেশন, এইটার টোটালটা রোটেশন কত? 0 ডিগ্রি। তাহলে এখানেও কি কোনো বিম্ব দেখা যাবে? এখানেও বিম্ব দেখা যাবে না। তার মানে টোটালটা রোটেশন, এটা যে আমরা ছবিটা আঁকলাম এটা ভুল এই কারণে, কারণ এটা কি করতেছে, এটা টোটাল রোটেশন হয়ে যাচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি পুরাটার। কারণ উপরেরটা প্লাস 2 ডিগ্রি ছিল আর নিচেরটা কি ছিল? -2 ডিগ্রি। একটা আরেকটাকে নিউট্রাল করে দেয়। এখন এবার হলো মেইন কাহিনী, ঘূর্ণন কোণ 0 ডিগ্রি হলে কি কি ঘটনা ঘটে? ঘূর্ণন কোণ 0 ডিগ্রি হলে তিনটা ঘটনা ঘটবে। কি কি ঘটবে?
মানে এরকম যখন আমরা যৌগ পাবো তখন আমাদের মাথায় তিনটা জিনিস আসবে। এক, এরা হলো আলোক নিষ্ক্রিয় হবে, এরা হবে আলোক নিষ্ক্রিয় হবে, এটা তো বুঝছি, এটাতে তো সমস্যা থাকার কথা না। 2 নাম্বার, এটা কি হতে পারে, মেসো যৌগ হতে পারে। আর 3 নাম্বার যেটা হতে পারে এটা হলো রেসিমিক যৌগ হতে পারে বা রেসিমিক মিশ্রণ। যখন কোনো কিছু এরকম 0 ডিগ্রি শো করবে তখন আমাদের মাথায় তিনটা ঘটনা আসবে। একটা হলো এটা আলোক নিষ্ক্রিয় হতে হবে, এটা হবেই, এটা কোনো মিস নাই। হ্যাঁ, তারপর এটা মেসো যৌগ হতে পারে অথবা রেসিমিক মিশ্রণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো এটা আলোক নিষ্ক্রিয় হলো, এটা তো বুঝছি। এবার এটা কি মেসো যৌগ হবে নাকি রেসিমিক হবে, এই দুটার মধ্যে একটা আমাদের ঝামেলা। আচ্ছা, আপনার এতটুকু তোলা হলে একটু বলেন। এটা পড়াইতে আমার 1 ঘন্টা লাগবে? কি রে ভাই। আচ্ছা, এবার যে জিনিসটা কি খেয়াল করি সেটা হলো মেসো যৌগ আর রেসিমিক, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, এটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝে যাবো এখানে রেসিমিক হবে নাকি, মানে কোন যৌগ রেসিমিক মিশ্রণ হবে নাকি মেসো যৌগ। মেসো যৌগ, এই যৌগটা কিন্তু আমাদের টার্টারিক অ্যাসিড, এটা কিন্তু আমাদের মেসো যৌগ ছিল। ঠিক আছে, সো এটা কি একটা যৌগ নাকি দুইটা যৌগ, কয়টা ছিল? একটাই ছিল, হ্যাঁ, একটাই যৌগ হবে। আচ্ছা, আর এটা মানে এখান থেকে যদি আপনি এটা আর এটাকে আলাদা করে ফেলেন তাহলে কি আমি এটার টার্টারিক অ্যাসিড বলতে পারবো? বলেন তো। বলতে পারবো না। তাহলে এই দুইটা কি আলাদা করা যাবে, এই দুইটা পার্টকে? তাহলে এদেরকে আলাদা করা যায় না, এদেরকে আলাদা করা যায় না। আর রেসিমিক মিশ্রণ কথাটার মধ্যেই কিন্তু লুকায় আছে। আচ্ছা, আপনি তুলে নেন এটা। আচ্ছা, এবার রেসিমিক মিশ্রণ কি দেখছিলাম আমরা একটু আগেও কিন্তু বলে আসছি, মনে আছে? বলেন তো একটু মনে করে, রেসিমিক মিশ্রণ কিভাবে বানাইছিলাম আমরা? না না না, একদম প্রথমে যখন রিভিউ করলাম শুরুতে। আলোক নিষ্ক্রিয় হয় যে হ্যাঁ হ্যাঁ, কিভাবে হয় ওদের দুইটা, একটা ল্যাকটিক অ্যাসিড, দুইটা ল্যাকটিক অ্যাসিড নিয়ে কাজ করছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ, ডি আর এল, হ্যাঁ, ওই দুইটাকে আমরা কি করছিলাম, আলাদা আলাদা দুইটা যৌগ ছিল, ওই দুইটাকে একসাথে মিক্স করা হয়েছে। তাহলে এরা কি একই যৌগ নাকি আলাদা আলাদা যৌগ? এটা দুইটা আলাদা যৌগ, এটা হলো মেইন পার্ট। আর সেকেন্ড, এদেরকে কি দুইটা, একটা ছিল ডি ল্যাকটিক আরেকটা কি ছিল এল ল্যাকটিক অ্যাসিড। সো এদেরকে কি আলাদা করা যাবে? হ্যাঁ, এদেরকে আলাদা করা যায়। এটাই হলো রেসিমিক মিশ্রণ আর মেসো যৌগের মধ্যে
মূল পার্থক্য। তাহলে মোটামুটি আজকে টপিক বুঝা গেছে যে কি কি বলতে চাইছি। অনেক কঠিন টপিক বুঝছেন, সত্যি কথা। আজকে মানে এটা হলো কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে টাফ টপিক ছিল। এত টাফ আসলে মানে জৈব যৌগ না, এখানে যা যা পড়ানো হয়েছে মানে ভয়ঙ্কর টপিক। ওকে, আমি একটু মানে হায়েস্ট 10টা মিনিট আপনার কাছে সময় নিব। ওখানে তো কোশ্চেন গুলো আমি একটু জাস্ট দেখাবো। হয়ে গেল। লেখা কি ভিজিবল দেখতে পাইতেছেন? আচ্ছা, এই যে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কোনটি ঘটে? ঠিক আছে, এটা খুব মজার একটা কোশ্চেন দিছে। অনেকে এটা কি করছে, সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি রিঅ্যাকশন করছে। সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি রিঅ্যাকশন করলে কি হয়? সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি পানি রিঅ্যাকশন করে কি উৎপন্ন হবে? নরমালি চিন্তা করেন, কঠিন করে না, সহজ করে। নাকি এটা রিঅ্যাকশন হবে না? কি কি বলতে পারবেন? হবে না মেবি। হ্যাঁ, রিঅ্যাকশন হবে না। কেন হবে না? এটা আসলে কি, আমরা যে লবণ দেই না পানির মধ্যে, ঠিক আছে, ওই ঘটনাটা। ওটা যদি রিঅ্যাকশন হইতো তাহলে তো অন্য কিছু হতো। নরমালি ঝামেলাটা কি হয়েছে, সবাই এটার সাথে গুলায় ফেলছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়, এটার সাথে মিলায় ফেলছে। ঠিক আছে, তো পানির সোডিয়াম ক্লোরাইডকে যদি পানির মধ্যে দেন তাহলে কি কি পাবেন? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পাবেন না, পড়ে আসছেন ছোটবেলা থেকে, Na+ আর Cl- পাবেন, ওই যে ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে মনে পড়ছে এবার? সোডিয়াম, হ্যাঁ, তাহলে এখানে Na+ আর Cl- পাবেন। দেখেন একদম বেসিক কোশ্চেন। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখেন তো। এটা RH রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? ঠিক আছে, এটা পরিচিত লাগে? এটা কোনটা বলেন তো? এটা কিন্তু আমরা করি নাই, আমরা করছি এখানে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা বলছে। কিন্তু আমরা কি করছিলাম, আপনি যে পরীক্ষা দিলেন, ল্যামডা মিনিমাম আর ল্যামডা ম্যাক্সিমাম, এই দুইটা করছিলাম না আমরা? হ্যাঁ, আচ্ছা, ল্যামডার সাথে তাহলে এখন তরঙ্গ সংখ্যার সম্পর্ক কি? 1/λ। v=1/λ। তাহলে এখন আপনি বলতে পারবেন যে কখন ল্যামডার মানে ভি বারের মান মিনিমাম হবে? বলছে কি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তাহলে ল্যামডা যখন ম্যাক্সিমাম হবে তখন ভি বার মিনিমাম হবে না? আচ্ছা, ওই যে আপনি ইয়া দিয়ে করছিলেন যখন ল্যামডার সাথে কি আহ ওই যে RH এর যে ম্যাথটা করছিলেন, ল্যামডা মিনিমামের জন্য E=hc/λ, এনার্জির মান কখন, এনার্জির মান কম হলে ল্যামডার মান, ল্যামডার মানের সাথে এনার্জির একটা সম্পর্ক দিয়ে ম্যাথ করছিলাম না আমরা? আপনি তো পরীক্ষাও দিলেন এদিন, মনে পড়ছে এটা? যে ল্যামডার সাথে ই এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। ই যদি বেশি হয় তখন ল্যামডা হবে মিনিমাম, আর ই যদি কম হয় ল্যামডা হবে ম্যাক্সিমাম। সো ওইখান থেকে আপনাকে এইদিকে আসতে হবে, মানে এখানে হলো আরেকটা ধাপ এক্সট্রা। লাস্টে ওই মিনিমাম ম্যাক্সিমাম যদি হয় তাহলে ভি এর মান হবে মিনিমাম, এটাই বের করতে হবে। তো আপনি ওই যে আগে যেমন 1/λ বের করছেন, ওই একই ম্যাথ করতে হবে, কোনো ডিফারেন্স কিছু নেই। বুঝতে পারছেন? খালি লাস্টে কি করতে হবে, ওটাকে উল্টায় দেওয়া লাগবে।
আচ্ছা আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই? তরঙ্গ সংখ্যার কথা বলছে জন্য জাস্ট উল্টাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আর আমি বলছিলাম যে আরএইচ এর আমি কিন্তু আপনাকে প্র্যাকটিস করেছিলাম, বলছিলাম আরএইচ এর ভ্যালু লাগবে না, আরএইচ দিয়ে ম্যাথ করেন। দেখছেন কোশ্চেনে কি ভাবে দিছে? সো ভ্যালু দেয় নাই। ভ্যালু দেয় নাই, সো আরএইচ এর। আর আপনাকে একটা চার্টের মতো দিয়ে দিছিলাম আপনাকে, যে কোনটার জন্য কত, এটা দেই নাই না আপনাকে চার্টটা? না, মনে হয় আচ্ছা চার্টটা দেই নাই, বাট আমি মোটামুটি ম্যাথগুলা করছি। যাই হোক, ও আচ্ছা ভালো কথা নামিশা, আপনি একটা ভুল করছেন। ওই আপনার খাতার দেখতে গিয়ে আমি খেয়াল করছি, আপনি আরএইচ এর যে ভ্যালুটা, রিডবার্গ ধ্রুবকের মানটা সেন্টিমিটারে 109 এর পরে একটা ডট দিছেন, ওটা কিন্তু মিটারের ক্ষেত্রে, সেন্টিমিটারের ক্ষেত্রে হলো 109,678 পার সেন্টিমিটার। বুঝতে পারছেন? আচ্ছা মিটার আপনার হলে 1 ডট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটার হলে ডট, কিন্তু সেন্টিমিটার হলে দরকার নেই আমার। ঠিক আছে, আচ্ছা ওকে। এইটা, এই যে নিম্নের বিক্রিয়াগুলো হতে কার্বনের গণনাকৃত দহন তাপ কত। মানে এখানে দুইটা রিঅ্যাকশন দেওয়া আছে, ভালো করে দেখেন। কার্বন প্লাস হাফ অণু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আবার কার্বন মনোক্সাইড আর হাফ অণু অক্সিজেন, এখান থেকে কি পাওয়া গেছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে দহন তাপ কত? দহন তাপ মানে কি? অক্সিজেন দিয়ে অক্সিজেন। বার্ন করতে কতটুকু। তো দুইটা ইকুয়েশন দেওয়া আছে, কি করতে হবে বলতে পারবে? আচ্ছা এটা মনে হয় অনেকদিন করা হয় না, জাস্ট এই দুটাকে অ্যাডিশন করে দিলে অ্যান্সার পাওয়া যায়। এই যে -111 আর -282, এই দুটাকে অ্যাড করে দিলে আপনি কার্বন ডাই অক্সাইডের দহন তাপ পাওয়া যায়। আচ্ছা ওটা পরে একসময় বুঝাবো। আর্সেনিকের আচ্ছা কয়টা যোজনী ইলেকট্রন আছে? যোজনী ইলেকট্রন আছে বা যোজনী ইলেকট্রন আছে। এই যে দেখছেন, একদম বেসিক লেভেলের কোশ্চেন কিন্তু এটা। এটা কোন গ্রুপের বলতে পারবেন? আর্সেনিক নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক, মনে পড়ছে? নাইট্রোজেনের যে গ্রুপটা ওইখানে। তাহলে আর্সেনিক কিন্তু না জানলেও আপনি পারা উচিত, আপনি ওই যে গ্রুপগুলো এই কারণে মুখস্থ করতে পারবেন, দেখেন ওইখান থেকে কোশ্চেন দিয়ে দিছে। সো এই গ্রুপ সবসময় মনে রাখবেন। সো এটা হলো নাইট্রোজেন গ্রুপের, নাইট্রোজেন গ্রুপের যোজন ইলেকট্রন কত মনে আছে? হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যাঁ, নাইট্রোজেন কত নাম্বার? 7 না? 7। তাহলে যোজন ইলেকট্রন কত? মনে নেই। আরে যোজন ইলেকট্রন মানে কি? লাস্ট কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে ওইটা যোজন ইলেকট্রন না? 1s2 2s2 2p3, এটা। তাহলে লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5। 2 আর 3 5টা। তাহলে এটা কোন গ্রুপ? গ্রুপ নাম্বার 5 এ ছিল না? কার্বনের পরেই তো নাইট্রোজেন, সরি, হ্যাঁ ঠিক আছে, কার্বনের পরে নাইট্রোজেন, এটা হলো 4 ছিল, পরেরটা কি? নাইট্রোজেন হলো 5। তাহলে আর্সেনিক কত হবে? 5। দেখছেন? আর্সেনিক কিন্তু আপনি ক্যালকুলেশন, এই যে এত বড় ক্যালকুলেশন করছে এটাও দরকার, আপনি জাস্ট গ্রুপ নাম্বার জানলেই লিখে পারবেন। ঠিক আছে, সো এগুলা ভালো করে পড়তে হবে। সব গ্রুপের জন্য ইলেকট্রন সংখ্যা সেমই থাকবে। হ্যাঁ অবভিয়াসলি, একদম সেম। যেমন ওই যে ফকুলার ক্লোন বড়ইডের ওইগুলো সবগুলো সেম 1। হ্যাঁ আচ্ছা, ও সরি, ওটা হলো 7, যোজনী ইলেকট্রন হলো 7, কিন্তু যোজনী 1। আচ্ছা এখানে কিন্তু প্যাচ লাগে, যোজনী ইলেকট্রন আর যোজনী কিন্তু আলাদা। ঠিক আছে, যোজনী ইলেকট্রন হলো লাস্ট কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে, আর যোজনী হলো ওই যে 8 থেকে মাইনাস করলে যেটা হয় সেটা। যেমন আর্সেনিকের যদি বলতো আপনাকে যোজনী কত, তাহলে কত বলতেন? 8 থেকে 5 মাইনাস করবেন, কত হয়? 3। কেন 3? কারণ হলো 3টা ইলেকট্রন দরকার। এই যে 1s2 2s2 2p3, কয়টা ইলেকট্রন দরকার? p তে 3টা দরকার, এই জন্য এটা হলো যোজনী হবে 3। কিন্তু যোজন ইলেকট্রন কত? 5। এই হলো ঝামেলা, বেসিক কোশ্চেন। এইটা আপনাকে আমি পড়াইছিলাম, হয়তো এখন মনে থাকার কথা না, এটা বলবো না। আহ, এই যে এটা দেখেন তো, হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বন্ধন বিদ্যমান? হাইড্রোনিয়াম আয়ন বলছিলাম, মনে আছে? এই যে এটা H3O প্লাস,
এটার মধ্যে কোন ধরনের বন্ধন আছে? মনে নাই। আচ্ছা, হাইড্রোনিয়াম আয়ন কিভাবে তৈরি হয়? পানির সাথে কি অ্যাড করা হয়? একটা এক হ্যাঁ, একটা হাইড্রোজেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটা হাইড্রোজেন অ্যাড হলো। ঠিক আছে, তাহলে পানির মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? আয়নিক না সমযোজী বলেন তো? পানিতে তো সমযোজী। সমযোজী। আর এটার সাথে হাইড্রোজেনের যদি বন্ধন হয় ওটাকে আমরা কি বলি? সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, তাহলে এটা হলো সমযোজী আর এটা হলো সন্নিবেশ। একদম রুট লেভেলের কোশ্চেন, দেখছো? সো সন্নিবেশ সমযোজী বন্ধন এই। আচ্ছা, এটা কি আপনার মনে আছে? এই যে Kw = 1 × 10⁻⁻14, পানির আয়নীকরণ pKw = 14, এটা কি মনে আছে? না। আচ্ছা, এটা ভুলে গেছি। আচ্ছা, এই কোশ্চেনটা খুব মজার কোশ্চেন করছে, আমার খুব ভালো লাগছে কোশ্চেনটা। ক্রোমিক অ্যাসিড দ্বারা কাঁচ পাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? অপশনে ছিল জারণ বিক্রিয়া, তারপরে বিজারণ বিক্রিয়া। আচ্ছা, আপনি আমাকে বলেন, জারণ হবে না বিজারণ? ক্রোমিক অ্যাসিড দ্বারা কাঁচ পাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? এটা কি জারণ বিক্রিয়া হবে না বিজারণ হবে? ক্রোমিক অ্যাসিড কোনটা মনে আছে? ওই যে আপনারা বারবার বলতাম এটা প্যারা দেয়, H2Cr2O7, মনে পড়ছে? সবচেয়ে বিটকুইটা। ওইটাই ক্রমিক অ্যাসিড। হ্যাঁ, H2Cr2O7 এটাই ক্রোমিক অ্যাসিড। এটা দিয়ে আপনি ওই যে জারণ বিজারণের কতগুলো ম্যাথ করছিলেন, বিশাল বিশাল। ঠিক আছে, সো এখানে বলেন তো এখানে কি হ্যাঁ কাঁচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া? আপনি সহজ করে চিন্তা করেন, এটা কি জারণ হবে না বিজারণ? এটা খালি চিন্তা, এটার মধ্যে কি ঘটে? জারণ ঘটে না বিজারণ ঘটে এই রিঅ্যাকশন নরমালি? এটা থাকলে জারণ। হ্যাঁ, জারণ ঘটে। সো জাস্ট একটা বেসিক, আপনি কাজ পাত্রে কি আছে না আছে ওটাও জানার দরকার নেই, আপনি খালি ক্রোমিক অ্যাসিডের কাজ কি করে এটা জানলেই হয়ে যাবে। এটা জারণ ঘটে, এটাই অ্যান্সার। যাই হোক, এরকম মানে কোশ্চেন ওরকম আহামরি কঠিন করে না, আবার সহজও করে না। ঠিক আছে, এই যে নাম্বার পাইছি। তারপরে হলো বিশুদ্ধ পানিতে, এটা এটা অপশন দেখো না, বিশুদ্ধ পানিতে OH মাইনাস এবং H প্লাস এর মোলার ঘনমাত্রা অনুপাত কত? বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানিতে H প্লাস আর OH মাইনাস এর মোলার ঘনমাত্রার অনুপাত কত? মানে মোলারিটি কত? আরে বিশুদ্ধ পানিতে OH আর H মাইনাস কি থাকে? ইকুয়াল থাকে না? হ্যাঁ, এটাও 10⁻⁻7, এটাও থাকে হলো 10⁻⁻7। ও তাহলে 1 1 হবে, সেম থাকে। বিশুদ্ধ পানিতে আর অ্যাসিডিটি হলে কি হয়? মোলার ঘনমাত্রা অনুপাতটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর ক্ষার হ্যাঁ সরি, মোলার ঘনমাত্রা কমতে থাকে। আর ক্ষার হইলে সেটা আস্তে আস্তে কি হয়? বাড়তে থাকে। এই যে এটা হলো পড়ার সিস্টেম। যখন আপনি এটা পড়ছেন তখন আপনাকে আবার চিন্তা করতে হবে তাহলে বিশুদ্ধ না হয় যদি অ্যাসিড হইতো তখন মোলার অনুপাত কেমন হতো? এইভাবে হলো রিলেট করে কোশ্চেন করে ওরা ইউজুয়ালি। আচ্ছা, এরপরে এটা অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটা? আমি লিখে দিই, বেরিয়াম ক্লোরাইড, PCl5, BCl3 আর Cl2। এটার মধ্যে অষ্টক সম্প্রসারণ কোনটা? অষ্টক সম্প্রসারণ পড়ছেন এটা? এটা তোমার 19 এ ছিল। হ্যাঁ, করছেন। ওই যে এরকম লিখে ক্লোরিনের 5টা এরকম করে দেখানো হয়, আবার বোরনের 3টা। এটা BCl5 নাহলে BCl2। আচ্ছা, এটা হলো PCl5 একটা হলো, ঠিক আছে, কারণ PCl5 এ হলো আরো 3টা ইলেকট্রন লাগে। অষ্টক সম্প্রসারণ মানে হলো যাদের হলো ইলেকট্রনের কিছু ঘাটতি থাকে, ওদের আরো 8টা ইলেকট্রন হইতে চায়, ওদের লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 8টা। এই যে ক্লোরিন থাকার কারণে কয়টা হয়েছে দেখেন তো, লাস্ট কক্ষপথে ক্লোরিন থেকে 5টা পাইছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আরো 3টা দরকার। এই জন্য এটাকে বলা হয় ও 8টা হইতে চায় লাস্ট কক্ষপথে, এই জন্য এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, এবার জাস্ট আর 2 মিনিট লাগবে, আমাদের শেষ। এই যে নিচের কোনটি তড়িৎদ্বার প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম? মনে আছে এগুলো পড়ছি যে আমরা, জারণ বিভব বিজারণ বিভবের মান। এখানে কি কি আছে? হাইড্রোজেন, আর তারপর আছে কপার, তারপর আছে সোডিয়াম আর প্লাটিনাম।
প্লাটিনাম না ফেরাস কি দিছে? ও প্লাটিনাম ফ্লোরিন। পিটি। আচ্ছা এখানে ফ্লোরিন আছে, ফ্লোরিন আছে। এটা মনে রাখার জন্য বিজারণ বিভবের মান সবচেয়ে কম, তাহলে এটার উল্টাটা কি? জারণ বিভবের মান সবচেয়ে বেশি, যেটা ওটা বাদ, সবচেয়ে বেশি। ঠিক না? হুম। হ্যাঁ, তাহলে জারণ বিভব মান কোনটার বেশি হয়? চার্টের উপরে থাকলে না নিচে থাকলে? উপরে থাকলে। হ্যাঁ, এখন এই সবগুলোর মধ্যে উপরে কে? যে সক্রিয়তার চার্টে হ্যাঁ হ্যাঁ, ওই যে কে না কে ম্যাকগাইভার হলো। সোডিয়াম হ্যাঁ, সোডিয়াম কে না সোডিয়াম। কে, তাহলে পটাশিয়ামের পরেই সোডিয়াম আছে, যদি পটাশিয়াম থাকতো পটাশিয়াম হুম। হতো, এখানে সোডিয়াম আছে তাহলে সোডিয়াম আছে। বেসিক কোশ্চেন। এইটা আপনাকে আমি পড়াই নাই, এরপর এটা পড়ানো হয় না, প্রত্যেকবারই বাদ যায়, এটা পড়াইনি। আচ্ছা আচ্ছা, দুধের প্রোটিন কোনটা? ক্যারোটিন আছে, লিপিড আছে, তারপরে ছিল অ্যালবুমিন, আরেকটা ছিল অপশন ক্যারোটিন, প্রোটিন, সিসিন না কি যেন একটা ছিল। যাই হোক, এটা এটা মনে হয় পড়েন নাই আপনি, এটা হলো যে লাস্টের যে চ্যাপ্টারটা আছে না, ওখান থেকে দিচ্ছি। হুম। এই যে ক্যাসিন, কি হবে অ্যান্সার? ক্যাসিন, ক্যাসিন। এটা আমি জানতাম, পড়িনি এটা জীবনে। আচ্ছা, নিচের কোন যৌগটি সিলভার দর্পণ দেয়? ওই যে মনে আছে সিলভার দর্পণের টেস্ট করছিলেন ক্লাস 9 10 এ? কি জানি। টলেন বিকারক, হ্যাঁ টলেন, হ্যাঁ হ্যাঁ, টলেন বিকারকে কি হ্যাঁ। নিয়ে কাজ করা হতো? কোন দুইটা জিনিসকে পার্থক্য করার জন্য ব্যবহার করা হতো মনে আছে? হুম। অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড আর কিটোন, এর কিটোন। মধ্যে অ্যালডিহাইড যেটা থাকে ওটাতে আপনার সিলভার মানে দিলে তখন এটা একটা ইয়া টেস্ট করে, মানে সিলভারের দর্পণ পড়ে, ঠিক আছে? তাহলে আহ এটার মধ্যে যেটার মধ্যে অ্যালডিহাইড আছে, প্রোপানন কি কিটোন, তাহলে এটার মধ্যে অদক্ষেপ মানে দর্পণ পড়বে না। প্রোপিন এটা বাদ, প্রোপানল, প্রোপানল কি অ্যালকোহল, অ্যালকোহল নিয়ে কাজ করছি আমরা, আমরা কাজ করছি অ্যালডিহাইড আর কিটোন, সো অ্যালডিহাইড এর মধ্যে বদলবে। তাহলে প্রোপানেল এটা কি অ্যালডিহাইড না? হ্যাঁ প্রোপানেল, হ্যাঁ। ঠিক আছে? যে অ্যাল থাকে, অল হলে অ্যালকোহল আর অ্যাল হলে হুম। প্রোপানেল, ওই মানে অ্যালডিহাইড বুঝাচ্ছে। তো প্রোপানেলে আপনার অ্যালডিহাইড। সিলভার দর্পণ করবে। আচ্ছা, এই যে এইটা আপনি এখন চমৎকার পারবেন, বেনজিন বলে সক্রিয়কারী মূলক কোনটা চারটার মধ্যে? সিস্টেমটা মনে আছে? সক্রিয়কারী মূলক কোনগুলো হয়, নিষ্ক্রিয়কারী কোনগুলো বলেন তো? এটা কি যে মাত্র যে টপিক বললাম ওইটা? না না না, বেনজিনের নিষ্ক্রিয়কারী, ওই যে আপনারা অ্যাসাইনমেন্ট লিখলেন এত কষ্ট করে, এত বড় বড়,